সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক আয়োজিত সারা দেশব্যাপী 2000 শিক্ষা প্রতিষ্ঠানের 72,000 শিক্ষার্থীদের মধ্য থেকে অনুষ্ঠিত বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতা দেখার জন্য। আমাদের আজকের এই বিতর্ক বিকাশের এটি সেমিফাইনাল এবং এই সেমিফাইনাল পর্বে যেটি বিষয় নির্ধারিত হচ্ছে সেটি হচ্ছে ব্যবহারিক শিক্ষা নয়, মানবিক শিক্ষাই এখন জরুরি। দেশের প্রত্যন্ত অঞ্চলের যে মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে আজকের পক্ষ দল হিসাবে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে সৈয়দ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়, যারা বাগেরহাট খুলনা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। বিপক্ষ দল হিসেবে রয়েছে নাটোর রাজশাহী থেকে আগত চ্যাম্পিয়ন হওয়া দল আগ্রান উচ্চ বিদ্যালয়। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হই আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের সাথে। পক্ষ দল সৈয়দ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মুসলিমা আক্তার, দ্বিতীয় বক্তা মুসাম্মদ ফাতেমা আক্তার ও তাদের দলনেতা ফারজানা আক্তার সাথী। অন্যদিকে বিপক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা কানিজ ফাতেমা, দ্বিতীয় বক্তা শিলা জয়ী ও তাদের দলনেতা ইসমাতারা বকুল। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, এবং আরও রয়েছেন রোকেয়া পারভিন জুই, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমাদের সাথে আজকের এই আয়োজনে যিনি সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের ব্র্যাক শিক্ষা কর্মসূচির সম্মানিত পরিচালক ডক্টর শফিকুল ইসলাম। একই সাথে সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি রয়েছেন তিনি সাবেক মহাপরিচালক নাইমের প্রফেসর ইফফাত আরা নার্গিস। আমরা প্রফেসর ইফফাত আরা নার্গিস ও ডক্টর শফিকুল ইসলামের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে শুরু করি আমাদের আজকের বিভাগীয় চ্যাম্পিয়নদের নিয়ে সেমিফাইনালের এই প্রতিযোগিতা। প্রথমে আহ্বান করছি সেমিফাইনালের পক্ষ দল বাগেরহাট খুলনা থেকে আগত সৈয়দ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বক্তা মুসলিমা আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে? কেন এত অভিমান? ক্ষমা করো মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের অবদান। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা অবদান ধরে রাখতে পারিনি। আজ আমার বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত, 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে সন্দিহান। সত্তা ও নৈতিকতা এখন হাসির খোরাক। আর এসব কিছুর মূল কারণ কি জানেন মাননীয় মডারেটর? এই প্রজন্ম এমন এক শিক্ষা ব্যবস্থার ফসল যে শিক্ষা ব্যবস্থার ভিত্তি মানবীয় মূল্যবোধ নয়, টাকা আর ক্ষমতার লোভ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আজকের বিতর্কের বিষয়ে ব্যবহারিক শিক্ষা নয়, মানবিক শিক্ষা এখন জরুরি পক্ষে অবস্থান করছি। প্রথমেই বিতর্কের বিষয়ে যথার্থ আলোচনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সাথে আমি কিছু প্রপঞ্চ সংজ্ঞান করব। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষা শব্দ দুটিকে বিভিন্নভাবে চিত্রায়ন করা যায়। সাধারণত ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষা বলতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা দুটি বিভাগকে বোঝানো যেতে পারে। ব্যবহারিক শিক্ষা বলতে হাতে কলমে শিক্ষা এবং মানবিক শিক্ষা বলতে সাহিত্য, দর্শন, রাষ্ট্রচিন্তা, সমাজ, ইতিহাস ইত্যাদি বিষয়কে বোঝানো হবে। অথবা ব্যবহারিক ও মানবিক শব্দ দুটিকে আক্ষরিক অর্থ গ্রহণ করে এর ব্যাপক অর্থ গ্রহণ করা যেতে পারে। তখন ব্যবহারিক শিক্ষা বলতে প্রায়োগিক শিক্ষা এবং মানবিক শিক্ষা বলতে মানবীয় মূল্যবোধের শিক্ষাকে বোঝানো হবে। আজ আমরা ব্যবহারিক শিক্ষা বলতে বোঝাবো এমন শিক্ষা ব্যবস্থাকে যা শিক্ষার্থীকে শুধুমাত্র কর্মমুখী শিক্ষা প্রদান করে, যেমন মেডিকেলের ছাত্রদের চিকিৎসা বিজ্ঞান শেখানো অথবা আইনের ছাত্রদের আইনের দিক শিক্ষা দেওয়া। আর মানবিক শিক্ষা বলতে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থাকে বোঝাবো যে শিক্ষা ব্যবস্থায় মানবীয় মূল্যবোধ, সহমর্মিতা, নৈতিকতা ও সৃজনশীলতার উপর প্রতিষ্ঠিত। যে শিক্ষা ব্যবস্থায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে সে যে মাধ্যমেই হোক না কেন দেশের সঠিক ইতিহাসে শিক্ষা দিবে, ধর্মীয় মূল্যবোধ শেখাবে এবং অন্য জাতির মানুষের প্রতি সম্মান জানাতে শেখাবে। নয় বলতে বোঝাচ্ছি যথেষ্ট না হওয়া, এখন বলতে বর্তমান সময়কে বোঝাচ্ছি। আর জরুরি বলতে বোঝাবো এমন কিছু যা অধিক গুরুত্বপূর্ণ বা অগ্রাধিকারযোগ্য। মাননীয় মডারেটর, পুরো ব্যাপারটি সারমর্ম করে দাঁড়ায় বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি পেশায় প্রতিটি ক্ষেত্রে মানবতা ও নৈতিকতার চরম অধপতনের মুখে যখন দেশ দাঁড়িয়ে রয়েছে, তখন আমরা বিশ্বাস করি শিক্ষাগত পেশাগত প্রতিটি ক্ষেত্রে প্রায়োগিক শিক্ষার পূর্বে মানবিক শিক্ষা দেওয়া অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি একজন মানুষের জন্য ডাক্তার, প্রকৌশলী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হওয়ার পূর্বে মানুষ হওয়াটা বেশি প্রয়োজন। আর মানুষ হওয়ার সেই শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবেই দিতে হবে। শৈশবকালে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পেশাগত শিক্ষা গ্রহণের প্রতিটি স্তরে শিক্ষার্থীকে মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিশেষত প্রাথমিক শিক্ষা পর্যায়ে ব্যবহারিক শিক্ষা চেয়ে মানবিক মূল্যবোধ, সততা, দেশপ্রেম, দেশীয় সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিষয়ের উপর জোর প্রদান করতে হবে। এবং এটি শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষকদেরকেও একই প্রক্রিয়ায় শিক্ষিত করে তুলতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, পেশাগত পর্যায়ে মানবিক শিক্ষার উপর ভিত্তি করে ব্যবহারিক শিক্ষা দিতে হবে। এতে করে শিক্ষার্থীরা আপন পেশায় দক্ষতা অর্জন করবে এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে। মাননীয় মডারেটর, আমরা
কখনো তাৎক্ষণিকভাবে এর ফলাফল পাবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎকে উন্নত মানব সম্পদে পরিণত করতে সক্ষম হব। মাননীয় মডারেটর, কেন আমরা আজ মানবিক শিক্ষার কথা বলছি এর উত্তর জানতে হলে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন ভিত্তিগুলোর কথা জানতে হবে। মাননীয় মডারেটর, আমরা দীর্ঘ 24 বছর পাকিস্তানের হাতে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। তাই আমাদের মুক্তিযুদ্ধের কারিগরের স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশটি হবে একটি শোষণ ও বঞ্চনাবিহীন দেশ, যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িকতা, থাকবে না কোনো জাতিগত বিদ্বেষ। এটি আমাদের মুক্তিযোদ্ধার চেতনা। লক্ষ্য করেন মাননীয় মডারেটর, বর্তমানে এই চেতনা কতটুকু আমাদের মাঝে অবশিষ্ট আছে? যদি থাকতো তাহলে কি আমরা সংখ্যালঘুদের উপর বিনা কারণে হামলা ও নির্যাতন দেখতে পেতাম? কেন এখনো আমরা পাহাড়ি বাঙালি বিদ্বেষ দূর করতে পারিনি? কেন এখন আমরা এই সংখ্যালঘুদের সাথে বিনা কারণে পাকিস্তানের মতো আচরণ করছি? কারণ হলো, যে চেতনা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা, সেই চেতনায় পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি আমরা, ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তাই আমরা মানবিক শিক্ষার কথা বলছি, মানবীয় মূল্যবোধের কথা বলছি। কারণ চেতনা কখনো আপনার সৃষ্টি হয় না, এটিকে জাগ্রত করতে হয়। মাননীয় মডারেটর, শিক্ষার বাণিজ্যকরণ ধারায় আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে মানসরূপী কর্মযন্ত্র তৈরির প্রক্রিয়া হিসেবে, যেখানে নেই কোনো মনুষ্যত্ববোধ, নেই কোনো প্রতিবাদী মনোভাব। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা হাজার হাজার উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ করে তুলছে, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারছে না। তারই ফলাফল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের পা কেটে নেয় তারই সহপাঠীরা, ছাত্রদের মাঝে গোলাগুলিতে নিহত হয় বুয়েটের সোনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের সাথে অন্য ছাত্রের খুন, মারামারি, সংঘর্ষ ইত্যাদি জের হয়ে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে মাসের পর মাস। কেন এমন হয় মাননীয় মডারেটর? যাদের হাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প লেখার কথা ছিল, কেন তারা আজ আপন সহপাঠীদের রক্তে হাত রাঙাচ্ছে নিয়মিত? মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থায় মানবিক শিক্ষার অনুপস্থিতি এর জন্য দায়ী নয়। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, শিক্ষকদের মধ্যেও কি সে দেশপ্রেম বা নৈতিকতা দেখতে পাই আমরা? শিক্ষকরা যখন অপরাজনীতিতে জড়িয়ে পড়ে একের পর এক ছাত্রী নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়, তখন বুঝে নিতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই মানবিক শিক্ষার উপর প্রতিষ্ঠিত নয়। মাননীয় মডারেটর, আমরা স্বপ্ন দেখি এমন এক শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থীকে যথার্থ মানুষ, যথার্থ নাগরিক হিসেবে গড়ে তুলবে। ব্যক্তি স্বার্থের উপর দেশের মানুষ প্রাধান্য পাবে। তাই কবির ভাষায় বলতে চাই, সব লোকে দেশ স্বপ্ন তোমার, চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, আমরা তো সেটাই চাই, কিন্তু একেবারেই নানা অভিযোগ করে গেল। বললো যাদের হাতে দেশ এগিয়ে যাওয়ার কথা, তারা আজকে খুন খারাপই করছে। আমাদেরকে অনুরোধ করেছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই পেশাজীবী হওয়ার চাইতে ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছে। আমরা শুনলাম বক্তব্য আমাদের প্রথম বক্তা মুসলিমা আক্তারের কাছ থেকে, যে খুলনা বিভাগের চ্যাম্পিয়ন দলের প্রথম বক্তা। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিতর্ক বিকাশ ব্র্যাক আয়োজিত আগ্রান উচ্চ বিদ্যালয়, যারা বড়গ্রাম নাটোর থেকে তারা চ্যাম্পিয়ন এসছে, সেই চ্যাম্পিয়ন দলের প্রথম বক্তা কানিজ ফাতেমাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। আমি 52কে দেখিনি, তবু আমি গর্বিত, আমি বাঙালি। আমি 71কে দেখিনি, তবু আমার অহংকার, আমি এই স্বাধীন বাংলায় জন্মেছি। আমি নূর হোসেনকে দেখিনি, তবু অনাবিল স্বপ্নে গণতন্ত্রের সুবাতাস খুঁজে ফিরি। আমি আমাকে চিনিনি, শুধু চিনি লাল সবুজের বাংলাদেশ। মাননীয় মডারেটর, বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর এই পুঁজিবাদী যুগে এসে দাঁড়িয়েছি। বিশ্বায়নের এই যুগে বিশ্বের এক প্রান্তের মানুষ আর এক প্রান্তের মানুষের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকার জন্য প্রয়োজন দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, যা আমাদের নতুন প্রণীত 2010 সালের শিক্ষানীতির মূল উদ্দেশ্য। মাননীয় মডারেটর, বিতর্কের শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে জায়গা থেকে প্রতিপক্ষ তাদের অবস্থান ব্যাখ্যা করলেন তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। একথা অনস্বীকার্য যে ব্যবহারিক শিক্ষার মাঝেই মানবিক শিক্ষার বীজ লুকিয়ে আছে। নয় অর্থ না, অর্থাৎ বিষয়বস্তুতে ব্যবহারিক শিক্ষার তীব্র প্রয়োজনীয়তাকে অস্বীকার করা হয়েছে। তাই পক্ষদলের তার্কিকরা কেবল মানবিক শিক্ষা নিয়ে আলোচনা করবে, ব্যবহারিক শিক্ষা নিয়ে আলোচনা করার বৈধ অধিকার তাদের নেই। মানবিক শিক্ষা মূলত মানবিক শিক্ষা হলো মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণগত উন্নয়নের নির্দেশক, যা একজন মানুষ তার পরিবার, সমাজ তথা সামাজিকীকরণের মাধ্যমে পেয়ে থাকে। সুতরাং অনেকাংশে এই শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষার পর্যায়ভুক্ত। মাননীয় মডারেটর, সবশেষে এখন ও জরুরি এই শব্দ দুটির কথায় যদি আসি, তাহলে মূলত এই জায়গা আমাদের বিতর্ক। এখন বলতে আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে বুঝি এবং জরুরি বলতে তুলনামূলক অবস্থান থেকে ব্যবহারিক শিক্ষা অথবা মানবিক শিক্ষা কোনো একটির অধিক প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের অবস্থান ব্যবহারিক শিক্ষার পক্ষে। স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, ব্যবহারিক শিক্ষা কার জন্য প্রয়োজন এবং কিসের জন্য প্রয়োজন? মাননীয় মডারেটর, যেহেতু আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আলোচনা করছি, তাই যারা শিক্ষা গ্রহণের সাথে সংশ্লিষ্ট তাদের নিয়ে আমাদের আলোচনা এগিয়ে যাবে, কিন্তু যারা শিক্ষা গ্রহণের সাথে সংশ্লিষ্ট নয় তাদের নিয়ে আলোচনা করার বৈধ অধিকার পক্ষ দলের নেই। আবার কিসের জন্য প্রয়োজনের কথায় যদি আসি, তাহলে আমাদের ভাবতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি অর্জন করতে
করতে চাই। এ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য উল্লেখ করায় যথেষ্ট হবে। তিনি বলেন, ব্যবহারিক শিক্ষার উদ্দেশ্য হলো দেশের সার্বিক উন্নয়ন করা, যা স্থিতিশীল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিশ্চয়তার বিধান করবে। এখন কথা হলো মাননীয় মডারেটর, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাদের যা যা অর্জন করতে হবে সেগুলো হলো এমডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা। মাননীয় মডারেটর, এই 3টি লক্ষ্য বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকারের সামনে আরও 3টি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আর চ্যালেঞ্জগুলো হলো শিক্ষার হার বৃদ্ধি ও ব্যবহারিক শিক্ষার প্রসার, 2 বেকারত্ব দূর করা এবং 3 দ্রুত বর্ধনশীল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। এবার আসা যাক মূল আলোচনায়। মাননীয় মডারেটর, আমরা যদি এশিয়ার উন্নত দেশগুলোর সাথে ব্যবহারিক শিক্ষার দিক থেকে তুলনা করি তাহলে দেখতে পাই দক্ষিণ কোরিয়াতে ব্যবহারিক শিক্ষার হার 96%, সিঙ্গাপুরে 74% এবং আরব আমিরাতে 43%। কিন্তু হতাশার ব্যাপার হলো বাংলাদেশে সেই হার মাত্র 4%। সূত্র প্রথম আলো 28 জুন 2014। প্রতিপক্ষ ঠিক এই কারণে আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষুধার সাথে, দারিদ্র্যের সাথে, বেকারত্বের সাথে যুদ্ধ করছি। বেড়ে যাচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। অথচ আমরা যদি দেশের প্রতিটি মানুষকে ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজের ব্যবস্থা নিশ্চিত করতে পারি তাহলে কেউ আর 100 টাকার বিনিময়ে ভণ্ড নেতার ভাড়াটের সমর্থক হয়ে দেশকে ঠেলে দেবে না অমানবিকতার দিকে। প্রতিপক্ষ মানবিক শিক্ষার ব্যর্থতার কারণেই আজ সামাজিক অস্থিতিশীলতা উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো মানচিত্রের বুকে আশ্রে পড়ছে। প্রতিপক্ষ ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটছে না বলেই বেকারত্ব, সন্ত্রাস হয়ে পতাকা ধরে টানাটানি করছে। প্রতিপক্ষ মানবিক শিক্ষা দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারছে না বলে ক্ষুধার্ত মানুষ সভ্যতার দেওয়ারে মিনতি করে বলছে, দুগ্গা ভাত দে না মা, বড়ই ক্ষুধা লাগছে। মাননীয় মডারেটর, মানবিক শিক্ষা তো ধর্ম শিক্ষা হতেই উদ্ভূত। সে ধর্ম শিক্ষা নামক মানবিক শিক্ষার রাজপুত্ররা যখন আমার সোনার বাংলাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক তখন সামাজিক স্থিতিশীলতার প্রশ্নে মানবিক শিক্ষার উপর আমার আস্থা রাখার সুযোগ কোথায়? প্রতিপক্ষ মানবিক শিক্ষা কি পারবে বেকারত্ব দূর করতে, বন্ধ করতে পারবে কি ক্ষুধার চিৎকার? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি আবেগ দিয়ে মানবিক শিক্ষা এতটুকুই পারবে। দরিদ্রের হাতে ফুটে একটা থালা ধরিয়ে টাকাওয়ালাকে বলতে পারবে 1 টাকার বিনিময়ে আখিরাতে 70 টাকা পাবেন, দয়া করুন, মানবিকতার চোখে দেখুন। প্রতিপক্ষ, আমরা ভিক্ষুকের জাতি হতে চাই না। আমরা চাই ব্যবহারিক শিক্ষার মাধ্যমে 17 কোটি মানুষের 34 কোটি হাতকে কাজে লাগাতে এবং গড়ে তুলতে চাই সমৃদ্ধ বাংলাদেশ। পরিশেষে কুদ্দুস বাইতের সেই বিখ্যাত গানটি দিয়ে শেষ করব। এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নেব আমরা সেই দিনের কাছে। এই হোক আমার আপনার সবার বিশ্বাস। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা কানিজ ফাতেমাকে। সে 52-71 নূর হোসেনকে দেখেনি, কিন্তু সে দেখেছে লাল সবুজের এই বাংলাদেশকে। ধন্যবাদ জানাই তাকে। এই দিনকে সেদিনের কাছে নিয়ে যেতে চাই, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা শুনছি আমাদের বিতর্ক প্রতিযোগিতার আমাদের একেবারেই ক্ষুদে বক্তাদের বক্তব্য, ক্ষুদে তর্কবাগীশদের বক্তব্য। আমি আহ্বান করব আজকে এই প্রতিযোগিতার এই মুহূর্তের বিতর্ক বিকাশের সেমিফাইনালের পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ ফাতেমা আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, আজ কোনো মধ্যমায়ের দেশের স্বপ্ন নিয়ে বিতর্ক করতে আসিনি। আজ বিতর্ক করতে আসিনি দারিদ্র্য কিংবা বেকারত্ব নিয়ে। আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা কর্মশক্তি নিয়েও বিতর্ক করতে আসিনি। আজ বিতর্ক করতে এসেছি আমার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, 30 লক্ষ প্রাণীর বিনিময়ে কেনা আমার সোনার বাংলার পরিণতি নিয়ে। যে দেশ ধীরে ধীরে আতঙ্কের জনপদ হয়ে উঠছে, যে দেশে জাতীয় বইমেলা প্রাঙ্গণের অদূরে রাস্তার বিক্ষিপ্ত মগজ নিয়ে পড়ে থাকে লেখকের লাশ, যে দেশে সর্বাধুনিক প্রশিক্ষিত এলিট বাহিনী টাকার বিনিময়ে 7 জন জলযান্ত্র মানুষকে হত্যা করে শীতলক্ষ নদীতে পেশাদারদের সাথে ডুবিয়ে দেয়। হ্যাঁ মাননীয় মডারেটর, আমি বাংলাদেশের কথা বলছি, যেখানে ক্যারিয়ার এবং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার বীরে মানবতা নির্বাক চেয়ে রয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ব্যবহারিক শিক্ষা নয়, মানবিক শিক্ষাই এখন জরুরি। পক্ষে বলছি মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম বক্তা ব্যবহারিক শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে অর্থনীতি থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত সবকিছু কেটে নিয়ে আসলেন। তাদের কাছে আমাদের প্রশ্ন, দেশের ভবিষ্যৎ যখন বিপর্যয়ের মুখে মানবিক শিক্ষার অভাবে, তখন তারা কিভাবে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে অর্থনীতিকে ধরে রাখবে? রাষ্ট্রের ভিত্তিতে যদি ভাঙন ধরে, রাষ্ট্রের অস্তিত্ব যদি সংকটে পড়ে, তখন অর্থনীতির অস্তিত্ব কোথায় থাকবে? আর ব্যবহারিক শিক্ষাই বা কোন কাজে লাগবে? মাননীয় মডারেটর, প্রতিপক্ষকে প্রমাণ করতে হবে আজ তারা যে ব্যবহারিক শিক্ষার কথা বলছেন সে শিক্ষা কি আমাদেরকে বর্তমান অবস্থা থেকে মুক্তি দিতে পারবে? আর যদি তারা এটি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে প্রমাণিত হবে যে বাংলাদেশের একটি নিরাপদ ভবিষ্যতের জন্য শুধু ব্যবহারিক শিক্ষা নয়, যে কোনো শিক্ষার চাইতে আমাদের বর্ণিত মানবিক শিক্ষাই এখন প্রয়োজনীয়।
মাননীয় মডারেটর, ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রায়োগিক শিক্ষার উপর ভিত্তি করে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিণত হচ্ছে অনুভূতিহীন, উদাসীন, আত্মকেন্দ্রিক মানুষ তৈরির পদ্ধতিতে। আজ ডাক্তাররা জনগণের সেবা নয়, শুধুমাত্র অর্থ উপার্জনের স্বপ্ন দেখে। সরকারি হাসপাতাল কিংবা গ্রামে চিকিৎসা দেওয়ার চেয়ে ব্যক্তিগত চেম্বারে বসতেই তাদের অধিক আগ্রহ। সরকারি প্রকৌশলীরা সামান্য অর্থের বিনিময়ে নিজেদের সত্যতাকে বিকিয়ে দেন। প্রশাসনিক প্রতিটি পর্যায়ে আজ দুর্নীতি ছেয়ে গেছে, এছাড়া দলবাজি তো আছেই। এই অবস্থায় মানবিক শিক্ষা তথা মনুষ্যত্ববোধ, দেশের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জ্ঞান, ধর্ম ও সমাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা, দেশের মানুষের প্রতি মমত্ববোধ পারে আমাদেরকে একটি নিরাপদ ভবিষ্যৎ এনে দিতে। মাননীয় মডারেটর, এক্ষেত্রে আমরা জাপান কিংবা ফ্রান্সকে অনুসরণ করতে পারি। জাপানের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নৈতিক শিক্ষা, সামাজিক বিজ্ঞান, দেশীয় সংস্কৃতি ও ইতিহাসের মতো মানবিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এর ফলে পরবর্তীতে যে শিক্ষা গ্রহণ করুক না কেন তা দেশের উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং তাদের মানবিক দিক সমুন্নত থাকে। বর্তমান ব্যবহারিক তথা আত্মকেন্দ্রিক শিক্ষা কিভাবে একটি দুর্বল ভঙ্গুর জাতি তৈরি করছে তার উদাহরণ রাজীব হায়দার ও সম্প্রতি ঘটে যাওয়া ওয়াশিকরের হত্যাকাণ্ড থেকে পাওয়া যায়। রাজীব হায়দারের হত্যাকারী ৫ জন ছাত্র এই দেশের নাম করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদেরকে যখন হত্যার কারণ জিজ্ঞাসা করা হয়, তারা বলেছিল বড় ভাইয়ের নির্দেশ পেয়ে ধর্ম রক্ষায় তারা হত্যাকাণ্ড করেছে। অপরদিকে ওয়াশিকরের হত্যাকারী হাটহাজারী মাদ্রাসার ছাত্র, তারা জানিয়েছে ইন্টারনেট বা ব্লগ কি জিনিস তা না জানলেও ধর্ম রক্ষায় তারা ওয়াশিককে হত্যা করেছে। লক্ষ্যগণ মাননীয় মডারেটর, একদিকে যেমন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অপরদিকে দেশের প্রাচীন মাদ্রাসার ছাত্র, উভয় পক্ষই ধর্ম রক্ষা নামে মানুষের জীবন কেড়ে বৈধ বলে মনে করছে। এটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? এ থেকে কি প্রমাণ হয় না আমাদের বর্তমান ব্যবহারিক শিক্ষা তরুণদের মানবিক দিক বিকশিত করতে ব্যর্থ হচ্ছে? মাননীয় মডারেটর, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। অর্থনৈতিক উন্নয়ন করতে হলে, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে সব ধরনের ব্যবহারিক শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু আমাদের আজকের বিতর্কের উদ্দেশ্য অর্থনৈতিক মুক্তি নয়, আমরা আলোচনা করছি কিভাবে এই দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখা যায় তা নিয়ে। লক্ষ্য করে মাননীয় মডারেটর, বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে ধরে রাখতে সক্ষম হয়েছি। এর মানে হলো অর্থনৈতিক উন্নয়ন মানবিক শিক্ষার উপর নির্ভরশীল নয়। কিন্তু আশঙ্কার জায়গাটি হলো আমরা ধীরে ধীরে এসব অমানবিক পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছি। প্রতিটি অমানবিক ঘটনার পর আমরা সরব থাকি, কিন্তু আবার আগের মতোই নিশ্চুপ হয়ে যাই। রানা প্লাজা ধর্ষণ, তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ড, নিমতলী অগ্নিকাণ্ড, পিনাকস অসংখ্য লঞ্চডুবি ঘটনার পর আমরা শোক প্রকাশ করি, আফসোস করি। কিন্তু যারা সব অমানবিক ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী, তাদের জন্য প্রতিবাদী হয়ে ওঠে না, সবকিছু মেনে নেই। যেন অনিয়মী নিয়ম, হাজার হাজার অসহায় মানুষের কান্না আমাদের ভেতরে দায়িত্ববোধকে জাগাতে পারে না। কেনই বা জাগাবে? আমরা তো শিখেছি টাকার পেছনে ছোটো, উপরে উঠো, আশেপাশে থেকে আর সময় নষ্ট করো না। মাননীয় মডারেটর, কেনই নিষ্ক্রিয়তা আমাদের? কেন আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে টাকার পাহাড় গড়ার স্বপ্ন দেখছি? কেন দুর্নীতির ঢামাঢোলের শব্দ আমাদের কর্ণকুহরে পৌঁছায় না? উত্তর একটি, প্রায়োগিক শিক্ষা নামে আত্মকেন্দ্রিক মূল্যবোধহীন শিক্ষা আমাদেরকে স্বার্থপরতার খাঁচায় বন্দী করে রেখেছে। আজ সময় এসেছে সেই পাখিটাকে মুক্ত করে দেওয়ার, আর মানবিক শিক্ষায় পারে কাঙ্ক্ষিত মুক্তি টেনে দিতে। তাই কবির ভাষায় বলতে চাই, শকুন ছিঁড়ে খাচ্ছে যখন বাংলার মানচিত্রটাকে, চলো মানবতা প্রতিবাদ করি আজ এই বিতর্ক মঞ্চ হতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা টাকার পাহাড়ের জন্য উপর ওঠার যে চেষ্টা করছি, এই অপচেষ্টার সমালোচনা করে আজকে দ্বিতীয় বক্তা এসে বিপক্ষ দলের বলল যে আমরা আজকে এখানে আমাদের অর্থনীতির দারিদ্র ক্ষুধা এগুলো নিয়ে বিতর্ক করতে আসেনি, এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করতে। আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি অবস্থায় চলছে, কি হবে ভবিষ্যতে, আমরা কোন দিকে যাচ্ছি, এই সার্বিক সবকিছুই কিন্তু বিবেচনা করার জন্য হয়তো আরো উচ্চ পর্যায়ের লোক আছে, তবু আজকে তাদেরকে ভাবিয়ে তুলেছে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আসুন আমরা এবারে দেখি আমাদের এই প্রতিযোগিতার যারা বিপক্ষে বক্তব্য নিয়ে আসার জন্য এখানে হাজির হয়েছে, তাদের মধ্য থেকে আগ্রান উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শিলা জয়ীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় মডারেটর, কাজ না পেয়ে দেশের লাখো কোটি মানুষ যখন বেকার হয়ে জাতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন প্রতিপক্ষের মানবিক শিক্ষার প্রতিপাঠ শুনে মনের ডায়েরিতে ভেসে ওঠে রফিক আজাদের সেই কবিতা, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবে খাবো। মাননীয় মডারেটর, ক্ষুধার্ত মানুষ যখন পেটে পাথর বেঁধে সান্ত্বনার গল্পটিকে লম্বা করে, তখন হৃদয়ের সেলুলয়েডে জেগে ওঠা সুকান্ত বলে ওঠে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো বুঝি। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কের বিষয় যখন ব্যবহারিক শিক্ষা নয় মানবিক শিক্ষা এখন জরুরি, তখন দলগতভাবে আমাদের অবস্থান বিপক্ষে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিতর্ক মানে শুধু ছকে বাঁধা কিছু কথার ফুলঝুরি নয়, সামাজিক দায়বদ্ধতা একটি বড় প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ যদি মানবিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা কিংবা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার স্বপ্ন দেখেন, তাহলে তা হবে আইকারুসের মোমের পাখায় ভর করে আকাশ ওড়া স্বপ্নের মতোই অলিক অবাস্তব।
মাননীয় মডারেটর, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পথে মাত্র 2 ধাপ পিছিয়ে, যার একটি হলো আর্থসামাজিক উন্নয়ন। এখন সেই আর্থসামাজিক উন্নয়নের পথে প্রথম বাধা হলো বেকারত্ব। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বিশ্ব শ্রম সংস্থা ILOর হিসাব মতে বর্তমানে বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 2,40,00,000, যা দেশের মোট জনসংখ্যার 13.4%। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতি বছর 22 লাখ মানুষ শ্রম বাজারে প্রবেশ করছে, যার মধ্যে কাজ পাচ্ছে মাত্র 7 লাখ মানুষ। মাননীয় মডারেটর, শিক্ষিত বেকারদের সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজরিন আহমেদ বলেন, শিক্ষিত বেকার আমাদের নিজেদের তৈরি। যাদের শিক্ষিত বলা হচ্ছে তারা অনেকটাই গদবাঁধা নিয়মে শিক্ষিত। কারিগরি ও কর্মমুখী জ্ঞান সম্পন্ন মানুষ না থাকার কারণে দেশের অনেক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছে না। প্রতিপক্ষ, এবার আমার প্রশ্ন হলো, কারিগরি বা কর্মমুখী শিক্ষা, যেটাকে আমরা ব্যবহারিক শিক্ষা বলছি, সেই শিক্ষাকে বাদ দিয়ে মানবিক শিক্ষার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা জোরালোভাবে মানবিক শিক্ষার কথা বলে গেলেন, অথচ মাননীয় মডারেটর, বেকারত্বের অভিশাপ মেনে নিয়ে একজন যুবক যখন মাত্র 500 টাকার বিনিময়ে এক হাতে জীবন আর অন্য হাতে পেট্রোল বোমা নিয়ে মানবিক শিক্ষাকে কৌতুকময় করে তোলে, তখন প্রতিপক্ষ আপনারা কোনটিকে অধিক গুরুত্ব দিবেন? ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজের সুযোগটি তৈরি করে দিবেন, নাকি ওই যুবকের সামনে মিনতি করে বলবেন, খোকা মানুষত্ব মহাপাপ, চলো ঘরে ফিরে চলো? অথচ মাননীয় মডারেটর, ওই যুবক যদি ব্যবহারিক জ্ঞানে পারদর্শী হয়ে এক হাতে জীবন আর অন্য হাতে একটি কাজ তুলে নিতে পারতো, তাহলে তার জীবন হতো অনাবিল সুন্দর, দেশ হতো সমৃদ্ধ। তাই আমরা বিশ্বাস করি ব্যবহারিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষার প্রসার যত ঘটবে মানুষ তত বেশি দক্ষ হবে এবং তত বেশি প্রসারিত হবে শ্রমবাজার। বর্তমানে দেশের জনসংখ্যা বেকারত্বের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে শ্রম রপ্তানির মাধ্যমে ব্যক্তি উন্নয়ন সম্ভব হচ্ছে, আর ব্যক্তি উন্নয়ন নিশ্চিত হলেই তার হাত ধরে সমাজ ও রাষ্ট্র উন্নত হবে। কিন্তু ব্যবহারিক শিক্ষার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। দক্ষ শ্রমিকের অভাবে আমাদের সম্ভাবনাময় রেমিটেন্স খাত বাধাগ্রস্ত হচ্ছে, থেমে যাচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন, পরিবারগুলো জর্জরিত হচ্ছে দারিদ্র্যের কষাঘাতে। আমি তার জীবন্ত সাক্ষী। মাননীয় মডারেটর, আমার বাবা যেদিন অদক্ষ শ্রমিকের গ্লানি নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এলেন, সেদিন থেকে আমাদের সংসারে ছারপোকারা রক্ত চুষতে শুরু করেছে। তারপর থেকে বাবাকে বহুবার বিবশ হতে দেখেছি। একজন পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন যেন এলোমেলো হয়ে যায়, তা বাবাকে দেখে শিখেছি। মাঝে মাঝেই বাবা মায়ের কাছে জমানো টাকাগুলো কেড়ে নিত, মাকে খুশি করার জন্য বলতো, তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। আমি পরীক্ষার ফি দিতে পারিনি বলে বহুবার কমন রুমের জানালায় চোখ রেখে কেঁদেছি। ভালো একটি পোশাকের জন্য পড়া ভুলে না খেয়ে থেকেছি বহুবার। বন্ধুদের টিফিন দেখে জিভে জল আসতো, বলতে পারিনি। অথচ মাননীয় মডারেটর, আমার বাবা যদি কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতেন, তাহলে আমার স্বপ্নগুলো হয়তো মধ্যাকর্ষণ শক্তিতে ঝুলে থাকার মতো পেন্ডুলাম হয়ে দোল খেত না বারবার। মাননীয় মডারেটর, 1971 7 কোটি বাঙালির কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। 44 বছর কেটে গেল, এখন 2015। মাননীয় মডারেটর, বর্তমান প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে যদি গানটিকে আবার গাইতে বলা হয়, তাহলে তার প্রথম লাইনটি হবে, মোরা একটি ভালো কাজের জন্য যুদ্ধ করি। প্রতিপক্ষ, এই যখন চরম বাস্তবতা, তখন আপনার মানবিক শিক্ষা আমাকে সেই একটি ভালো কাজের নিশ্চয়তা টুকু দিতে সক্ষম কিনা দয়া করে তা বলে যাবেন। মাননীয় মডারেটর, সবশেষে ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষাকে তুলনা করতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করছি। মানবিকতার জায়গায় দাঁড়িয়ে ব্র্যাকের কল্যাণে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিতর্ক করছি, কিন্তু এটিএন বাংলার স্টুডিও, এই ক্যামেরা, এই প্রযুক্তি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো, তাহলে আমাদের যুক্তি, আমাদের তর্ক এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া সম্ভব হতো না। প্রতিপক্ষ, প্রযুক্তি তো ব্যবহারিক শিক্ষারই একটি অংশ। এই সত্য উপলব্ধি করার পরও কি ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করবেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি দেশটাকে উন্নত করতে পারি, তাহলে দেশের প্রতিটি মানুষের সুখী জীবন নিশ্চিত হবে এবং বেজে উঠবে মানবিকতার জয়গান। তাই পরিশেষে বলতেই হয়, ব্যবহারিক শিক্ষায় যত বেশি উন্নত হবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। সংসারের যিনি উপার্জনক্ষম ব্যক্তি, তার পকেটে যখন টাকা থাকে না, তখন সে আসলেই কিন্তু পাগল প্রায় হয়ে যায়। তার বাবার উদাহরণ দিয়েছে, মার টাকা নিয়ে নেয়। আমি আশা করি নিশ্চয়ই আমাদের প্রত্যেকেই তার এই আবেগ অনুভূতি বক্তব্যকে শ্রদ্ধার সাথে নিয়েই আমরা আমাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমাদের যে ব্যবহারিক শিক্ষা, সেদিকে আবার মানবিক শিক্ষাও আমরা গুণান্বিত হয়ে চলব। আমরা শুনছিলাম তার বক্তব্য। এবারে আমরা বক্তব্য শোনার জন্য আহ্বান করব আমাদের পক্ষ দলের দলনেতা ফারজানা আক্তার সাথী।
বলছে মানুষ, কাঁপছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর কথা কেন আসছে জানেন মাননীয় মডারেটর? কারণ আজ আমার বাংলাদেশ থমকে দাঁড়িয়েছে মানবতা ভুলান্বিত হওয়ার কারণে। উন্নয়নের পথ রুদ্ধ হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় উন্মাদনায়, কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে, সে কথাই আজ বলতে এসেছি। মাননীয় মডারেটর, বিতর্ক শুরু হয়েছিল আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষার মধ্যকার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে। আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে 1971 সালে যে মৌলিক চেতনাগুলোর উপর ভিত্তি করে আমাদের এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মৌলিক চেতনাগুলো অর্থাৎ শোষণ বঞ্চনাহীন সমাজ, অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যদি আমরা আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, তবে আমাদের এমন এক জাতির প্রয়োজন যারা মানবিক শিক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের পেশাগত দক্ষতা অর্জন করবে। কারণ বর্তমান সময়ে মানবিক শিক্ষার অভাবেই আমাদের দেশ সংকটকালে পতিত হয়েছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে অনেক উপকারিতা বর্ণনা করে গেলেন। প্রায়োগিক শিক্ষার নামে আত্মকেন্দ্রিক শিক্ষার কয়েকটি ভয়াবহ উপকারিতা শুনুন। আমাদের পেশাদার পুলিশ বাহিনী জনগণের সেবায় এতটাই নিয়োজিত যে দেশের সাধারণ মানুষ বিপদে আইনের সাহায্য না নেওয়ার প্রধান কারণ হিসেবে এই পুলিশ বাহিনীকে দায়ী করছে। আর র্যাব বা গোয়েন্দা বাহিনী তো বর্তমানে পেশাদারিতে মানবতার চরম শিখরে অবস্থান করছে। গরিব ছাত্র লিমনের পায়ে গুলি করে উল্টো তাকেই মামলায় ফাঁসানো কি ব্যবহারিক শিক্ষাবিহীন ব্যবহারিক শিক্ষার সুফল নয়? আর নারায়ণগঞ্জের 7 খুনের কথা তো আগেই বলেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইন শৃঙ্খলা ভঙ্গকারী হয়ে দাঁড়ায়, তখনও কি প্রতিপক্ষ সমস্যার মূলে না গিয়ে ব্যবহারিক শিক্ষার পক্ষে কথা বলে যাবেন? মাননীয় মডারেটর, আমাদের বক্তব্যের সারমর্ম হলেও ব্যবহারিক শিক্ষা বর্তমানে সঠিক অবস্থানেই আছে। কারণ ব্যবহারিক শিক্ষার অগ্রগতি যদি যথাযথ না থাকতো, তবে আমাদের আর্থিক উন্নয়নের চাকা সচল থাকতো না। কিন্তু আমাদের মানবিক মূল্যবোধটুকু আমরা হারিয়ে ফেলেছি। দেশের বর্তমান প্রজন্মের মাঝে যে কোনো উপায়ে অর্থবিত্ত লাভের যে মানসিকতা সৃষ্টি হচ্ছে, তা দেশের জন্য ভয়াবহ হয়ে উঠছে। আর এর পেছনে দায়ী মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার অভাব, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অজ্ঞতা, অর্থাৎ এক কথায় আমাদের বর্ণিত মানবিক শিক্ষার অনুপস্থিতি। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষা দিয়ে অর্থনৈতিক মুক্তি পাওয়া যাবে ঠিকই, কিন্তু মানবিক শিক্ষার অনুপস্থিতিতে দেশের ভবিষ্যৎ গতিপথ যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, সে কথা কি প্রতিপক্ষ অস্বীকার করতে পারবেন? আজ আমাদের দেশের মানুষ দেশের জন্মের ইতিহাস নিয়ে দ্বিধাবিভক্ত। রাজনৈতিক মতাদর্শ যদি এক না হলে তাকে শত্রু নয়, প্রতিপক্ষ বলে। এই মূল্যবোধটুকু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তাই তো চারিদিকে গুম খুনের এত উৎসব। মাননীয় মডারেটর, আজ তরুণরা রাজনীতি বলতে ক্ষমতা ও টাকার অফুরন্ত উৎস বলে মনে করে। এরাই তো দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, যাদের মাঝে ন্যূনতম মানবীয় মূল্যবোধটুকু নেই। যারা দেশের প্রকৃত ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলে, তাদের হাতে দেশের ভবিষ্যৎ কতটুকু নিরাপদ, তা প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, এ থেকে বের হয়ে আসার উপায় কি? উত্তর খুবই সুস্পষ্ট। শিক্ষা ব্যবস্থাকে মানবিক শিক্ষার ভিত্তিতে নির্মাণ। তরুণরা যখন দেশের ইতিহাস জানবে, ধর্ম এবং অধর্মের মাঝে সীমারেখাটি বুঝতে পারবে, তখন কোনো অপশক্তি তাদের মগজ ধুলাই করতে পারবে না। আর এই কাজটি আজ থেকেই শুরু করতে হবে, কারণ ভালো কাজের জন্য আজই যথার্থ সময়। আর যদি প্রতিপক্ষ সম্ভব অসম্ভবের ধোয়া তুলে মানবিক শিক্ষার বিরোধিতা করে, তাহলে তাদের সামনে বাংলাদেশের সম্ভাব্য পরিণতি তুলে ধরতে চাই। মাননীয় মডারেটর, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান কিংবা লিবিয়া, এ দেশগুলোর সাথে বাংলাদেশের রাজনীতি এবং ধর্মের ক্ষেত্রে কিছুটা মিল রয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও এ দেশগুলো অর্থনীতিতে উল্লেখযোগ্য অবস্থানে ছিল। সামাজিক উন্নয়ন সূচকেও তারা এগিয়ে ছিল। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দিলেও কখন যে রাজনৈতিক দুর্দশা ও ধর্মীয় মৌলবাদিতার কারণে তাদের রাষ্ট্রের গোড়ায় পতন ধরেছিল, তারা তা বুঝতে পারেনি। তাদের শিক্ষিত প্রজন্ম দিকপানের ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছে। আর যখন বুঝতে পারলো, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মাননীয় মডারেটর, আজ বাংলাদেশে ধীরে ধীরে সে পথে এগোচ্ছে। মতাদর্শের ভিন্নতার কারণে প্রকাশ্যে কোনো লেখককে খুন করার পর আজ সে খুনের পক্ষে সাফাই গাওয়ার লোকের অভাব হয় না। নারীদের শিক্ষার প্রয়োজন নেই, আর নারীরা তেঁতুলের মতো। এ ধরনের ভয়ঙ্কর কথা বলা লোকের পক্ষে লক্ষ লক্ষ লোক শহীদ হওয়ার স্বপ্ন দেখে। এরপরও যদি প্রতিপক্ষ বলেন মানবিক শিক্ষা এখন জরুরি নয়, তাহলে বলবো, ঘুম থেকে উঠুন, চোখ মেলে দেখুন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর সাপদেরা, অপেক্ষা করছে বাংলাদেশের রক্ষা কবচ সম্পূর্ণ ভেঙে দেওয়ার। কান পেতে শুনুন, অসাম্প্রদায়িক বাংলাদেশে নির্বাচনের পর মেয়ের সম্ভ্রম বাঁচাতে ব্যর্থ পূর্ণিমা রানীর মায়ের করুণার্তনাদ। বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা একজন একজন করে এসো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিচারকরা খুব টেনশনে পড়েছে, কি করবে তারা। আমরা শুনতে পাচ্ছি, আসলে কোন দিকে যে যাবে আমি জানি না। তবু আমরা শুনি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দলের দলনেতা ইসমতারা বকুলের কাছ থেকে তার বক্তব্য।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে যখন জাতীয় সঙ্গীত গাই, তখন গানে সুরে সুরে মনের মাঝে তৈরি করি স্বপ্নের বাংলাদেশ, যে দেশে ক্ষুধা নেই, নেই বেকারত্বের অভিশাপ। ঠিক এভাবে আমার ধর্ম, আমার দেশপ্রেম, আমার জাতীয়তাবোধ, আমার মানবিক শিক্ষার সরল নামতাটি যখন মুখস্থ করি ব্যবহারিক শিক্ষার হাত ধরে, তখন সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের আজ বিতর্কের বিষয় ব্যবহারিক শিক্ষা নয়, মানবিক শিক্ষাই এখন জরুরি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম বক্তা রাজনীতিক অস্থিরতার কথা বলে গেলেন। প্রতিপক্ষ রাজনীতিবিদরা কাদের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে? যারা বেকার তারা যদি ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করত, তাহলে রাজনীতিবিদদের ডাকে সাড়া দিত না। সুতরাং ব্যবহারিক শিক্ষা এখন জরুরি। মাননীয় মডারেটর, আমাদের বক্তব্য থেকে এটা প্রমাণিত হয়, মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে মানবিক শিক্ষা দিয়ে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমরা যদি দেশের সামগ্রিক উন্নয়নকে এক কাপ চায়ের সাথে তুলনা করি, তাহলে ব্যবহারিক শিক্ষা হলো চায়ের পাতি, আর মানবিক শিক্ষাকে দুধের সাথে তুলনা করা যেতে পারে। দুধ ছাড়াও চা তৈরি করা যায়, কিন্তু চায়ের পাতি ছাড়া এক কাপ চা কল্পনা করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর, এখন ব্যবহারিক শিক্ষা শুধু জরুরি নয়, প্রতিনিয়ত ব্যবহারিক শিক্ষার চাহিদা বেড়ে চলেছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, একটি বেসরকারি গবেষণা জরিপে দেখা যায় প্রতি বছর শতকরা 4.32 হারে শিক্ষার্থী ব্যবহারিক শিক্ষার দিকে ঝুঁকছে। সূত্র প্রথম আলো, 18 ফেব্রুয়ারি 2015। এখানে শেষ নয় মাননীয় মডারেটর, বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল করার যে ঘোষণা দিয়েছেন, তারই অংশ হিসেবে সবার জন্য তথ্য প্রযুক্তি কর্মজীবনমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যবহারিক শিক্ষার অংশ। প্রতিপক্ষ, আমরা তো বর্তমান নিয়ে বিতর্ক করছি, সেই বর্তমানে দাঁড়িয়ে ব্যবহারিক শিক্ষা যখন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার, তখন আপনারা তা অস্বীকার করে ধান বানতে শিবের গীত গাইছেন, যা জাতিগতভাবে আমাদের জন্য হতাশাজনক। মাননীয় মডারেটর, আমরা একথা একবারও বলিনি মানবিক শিক্ষার প্রয়োজন নেই। মানবিক শিক্ষার প্রয়োজন ছিল, আছে, থাকবে। কিন্তু আমাদের বিতর্ক যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কেন্দ্র করে, তাই প্রতিপক্ষের উচিত ছিল তাদের অবস্থান থেকে এটা প্রমাণ করা যে মানবিক শিক্ষা দিয়ে এমডিজি, এসডিজি কিংবা দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা সম্ভব। কেননা এখনকার প্রেক্ষাপটে এটাই সবচেয়ে বড় দাবি। মাননীয় মডারেটর, আমরা কেন ব্যবহারিক শিক্ষাকে অধিক জরুরি মনে করি, তা প্রমাণের জন্য বাংলাদেশের জনশক্তির দিকে দৃষ্টি দেওয়া যথেষ্ট হবে। লক্ষ্য করেন প্রতিপক্ষ, বর্তমানে প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 92 লক্ষ, যার মধ্যে অদক্ষ 53% এবং আধা দক্ষ 15% শ্রমিক। অদক্ষতার কারণে 2014 সালে মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসে প্রায় 1 লক্ষ শ্রমিক। মাননীয় মডারেটর, মানবিক শিক্ষা দিয়ে যদি কাজে নিশ্চয়তার বিধান করা যেত, তাহলে এই 1 লক্ষ শ্রমিককে দেশে ফিরে আসতে হতো না। অথচ মাননীয় মডারেটর, আমাদের দেশে যদি ব্যবহারিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটতো, তাহলে আমাদের দেশের রেমিটেন্স খাত আরো বেশি সমৃদ্ধ হতে পারত। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষা কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জরুরি হতে পারে, সে সম্পর্কে বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এমন কিছু কথা উল্লেখ করব, যার প্রতিপক্ষের ধারণা ভুল প্রমাণ করতে সক্ষম। লক্ষ্য করেন প্রতিপক্ষ, নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি ভারতের চেয়ে ভালো। এখন অর্থনৈতিক সূচক বাড়াতে প্রয়োজন ব্যবহারিক জ্ঞান। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সদানন্দ ধুম বলেন, শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশ যে কোনো দেশের জন্য অনুকরণীয়। শ্রমিকদের দক্ষতা বাড়াতে এখন প্রয়োজন ব্যবহারিক শিক্ষার প্রসার। লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকায় উল্লেখ করা হয়, বাংলাদেশের ব্যবহারিক শিক্ষার মান 50% উন্নীত করা সম্ভব হলে 2050 সালের মধ্যে তারা পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে। প্রতিপক্ষ, গোটা বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নে ব্যবহারিক শিক্ষার প্রসারকে অধিক গুরুত্ব দিচ্ছে, তখন আপনারা যুক্তির তালগাছটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছেন, আর ঘুমিয়ে থাকা মানুষগুলোকে ডেকে তুলে আবারও ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছেন। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি, যখন দেশের 4,70,00,000 মানুষ প্রতি প্রহরে ভাতের জন্য হাহাকার করে। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি, যখন একটি শিশু 7,500 টাকা ঋণে বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আসে। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি, যখন শিক্ষিত বেকার বিদ্যার সনদ হাতে চাকরির আশায় জুতা তলা ক্ষয় করছে প্রতিনিয়ত। মাননীয় মডারেটর, এই চরম বাস্তবতা আমাদের কারোই কাম্য নয়। আমরা চাই
30 লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব ও দুর্নীতি বলয় ছেড়ে জায়গা করে নিক সভ্যতা চূড়ায়। আর তার জন্য আমাদের কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সেগুলো হলো: 1. সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যবহারিক শিক্ষা প্রসার ঘটাতে হবে। 2. অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো বেশি দক্ষ তৈরি করতে হবে। এবং 3. ব্যবহারিক শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আর আমরা যদি এ সকল ক্ষেত্রগুলোতে সফল হই, তাহলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং এমডিজি ও এসডিজি লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমরা এক পক্ষ আরেক পক্ষকে নানাভাবে আক্রমণাত্মক বক্তব্য, অবশ্যই সেটি শানিত বক্তব্য, সেভাবেই কথা বলতে দেখেছি। আমরা দেখেছি যে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সম্মানিত পরিচালক ডক্টর শফিকুল ইসলাম এবং প্রফেসর ইফফাত আরা নার্গিস। আমরা শুনবো তাদের কথা। তবে আমরা যুক্তি খণ্ডন পর্বে আরও কিছু কথা শুনে নেই দু দলের কাছ থেকে, এবং সে কারণে সর্বপ্রথমেই আমি আহ্বান করছি পক্ষ দল শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা ফারজানা আক্তার সাথীকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি আবেগ বা যুক্তিহীন বক্তব্য দিয়ে সত্যকে অসত্য প্রমাণ করা যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। গঠনমূলক পর্বে আমরা এই মুহূর্তে মানবিক শিক্ষাকে প্রয়োজনীয়তা তুলে ধরছি, যুক্তি খণ্ডন পর্বে প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে তা আরও একবার সুপ্রতিষ্ঠিত করব। মাননীয় মডারেটর, আমরা কেন মানবিক শিক্ষাকে বর্তমানে জরুরি বলছি? কারণ প্রতিপক্ষের ব্যবহারিক শিক্ষার নামে বর্ণভোলা শিক্ষা আমাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমরা মানবিক শিক্ষাকে জরুরি বলছি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় মানবিক শিক্ষা সম্পূর্ণভাবে অনুপস্থিত। মাননীয় মডারেটর, আমরা মানবিক শিক্ষাকে জরুরি বলছি কারণ যদি আমাদের শিক্ষা ব্যবস্থা মানবিক শিক্ষার উপর প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের রাষ্ট্রের প্রতিটি অংশে, দেশের প্রতিটি স্থানে ক্ষমতার দুর্বৃত্তায়ন দেখতে হতো না নিরীহ মানুষের করুণ আর্তনাদ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ যে মানবিক শিক্ষার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন না, আপনাদের বলছি 500 টাকার বিনিময়ে ছেঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ বার্ন ইউনিটের রোগীকে তার যন্ত্রণার কথা জিজ্ঞেস করে দেখুন সে আজ কোন শিক্ষার অভাবে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে। আশা করি উত্তর পেয়ে যাবেন। যে দেশে রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য মাত্র 500 টাকা, সে দেশে মানবিক শিক্ষাই যে সবচেয়ে বেশি জরুরি তা প্রতিপক্ষের বক্তাগণ ব্যতীত সবার কাছে সুস্পষ্ট। প্রতিপক্ষ ব্যবহারিক শিক্ষার পক্ষে অনেক কথা বলে গেলেন। হায়রে ব্যবহারিক শিক্ষা! বিশ্বজিৎকে যখন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তখন কমপক্ষে 50 জন সাংবাদিক এবং শখানেক পুলিশ উপস্থিত ছিলেন। আপনাদের ব্যবহারিক শিক্ষা 150 জন পুলিশ আর সাংবাদিক তৈরি করতে পারেনি বিশ্বজিতের প্রাণ বাঁচাতে। মাননীয় মডারেটর, আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না যে ব্যবস্থায় শিক্ষিত হয়ে বুয়েট পাশ করা স্বামী তার স্ত্রীর চোখ উপড়ে নেবে, সেনাবাহিনীর মেজর তার ঢাবি পড়ুয়া স্ত্রীকে যৌতুকের নির্যাতন করবে, সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে মেধাবী ছাত্র জুবাইরকে আপন সহপাঠীর হাতেই প্রাণ দিতে হবে। মাননীয় মডারেটর, আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মায়ের প্রতিটি সন্তান মানবীয় মূল্যবোধের আলোয় প্রস্ফুটিত হবে, রাজনীতি সচেতন হবে, ধর্মভীর হবে, আর মানবিক শিক্ষাই সে কাঙ্ক্ষিত শিক্ষা। পরিশেষে বলতে চাই, আজ সময় এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ বেছে নেওয়ার। তাই ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষের দলনেতাকে তার বক্তব্যের জন্য। আমরা সর্বশেষ বক্তব্য শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দলনেতা ইসমত আরা বকুলের কাছ থেকে। মানুষের বোঝার চেয়ে না বোঝার ক্ষমতা অনেক বেশি, আর না বোঝার চেয়ে ভুল বোঝার ক্ষমতা আরো বেশি। নিজেকে ভুল বোঝার চেয়ে অন্যকে ভুল বোঝানোর প্রবণতাই বেশি, যা প্রতিপক্ষকে দেখে বোঝা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরো একবার বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বন্ধুরা খালি প্রশ্নই করে গেলেন, কিন্তু একটার উত্তর দিয়ে যাননি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের 3 জন বক্তাই মানবিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলার কথা বলে গেলেন, কিন্তু তারা তাদের দেখিয়ে যাওয়া মানবিক শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপরেখা দেখিয়ে যাননি, এবং সেই শিক্ষা কিভাবে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেও তারা ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলনেতা মানবিক শিক্ষাকে জরুরি করার চেষ্টা করছেন। প্রতিপক্ষ মানবিক শিক্ষা তখনই প্রয়োজন হয় যখন সমাজে অপরাধ বাড়ে, আর যখন মানুষের হাতে কোনো কাজ থাকে না। মানুষকে কাজে নিশ্চয়তা দিতে পারলে তাদের কর্ম উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সুতরাং এটা থেকে এটাই প্রমাণিত হয় যে বর্তমান প্রেক্ষাপটে ব্যবহারিক শিক্ষা এখন জরুরি। তারপরও যদি প্রতিপক্ষ মানবিক শিক্ষাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা ডিজিটাল না হয়ে ডিজিটুকু বাজে টাল শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলনেতা বিশ্বজিতের কথা বলে গেলেন। প্রতিপক্ষ এই খুনের সাথে যারা জড়িত ছিল তারা সবাই বেকার ছিল, তারা সামান্য কিছু টাকার জন্য এই কাজে লিপ্ত হয়। কিন্তু প্রতিপক্ষ আমরা যদি সবাইকে ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজে ক্ষেত্রটি তৈরি করে দিতে পারি,
পারে তাহলে তারা কাজে ব্যস্ত হবে, এই অমানবিক কাজে লিপ্ত হবে না। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে ব্যবহারিক শিক্ষাই জরুরি। মাননীয় মডারেটর, এত যুক্তি এত তর্ক উপস্থাপনের পরও যদি প্রতিপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসেন তাহলে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, অবুঝরে বোঝাইবো কত, বুঝ নাই মানে ঢেকিরে বোঝাইবো কত, নিত্য ধান ভানে। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের ব্যবহারিক শিক্ষা এবং মানবিক শিক্ষা কোনটা জরুরি সেটি নিয়ে কিন্তু তারা এখানে কথা বলেছে এবং সমন্বয় সাধন করতে গিয়ে তারা উভয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেই প্রত্যয় ব্যক্ত করেছে। পক্ষধর যখন বক্তব্য দিতে আসে তারা বলেছে সততা নৈতিকতা এখন একটা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিকে টাকা উপার্জনের জন্য সবাই যেন খাই 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 করছে, হাহাকার করছে। ধর্মীয় মূল্যবোধ মানবতা চরমভাবে আজকে অবলিত হচ্ছে বলে তারা অভিযোগ করছে। বলছে চেতনা কিন্তু আপনি আপনি শুরু হয় না, জাগ্রত হতে হয় এবং সেই জাগ্রত হওয়া তারা আহ্বান জানিয়েছে। ডাক্তাররা তাদের চেম্বারে বেশি বসতে তারা পছন্দ করে। আমরা চারিদিকে দলবাজি দেখতে পাচ্ছি, ক্ষমতার দুর্বৃত্তায়ন দেখতে পাচ্ছি, তারপরও তারা মনে করে যে আমাদের এই বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াক বাংলাদেশে প্রত্যাশা করে। বিপক্ষের দল যখন বক্তব্য দিতে আসে তারা বলেছে ব্যবহারিক শিক্ষার মধ্যেই কিন্তু মানবিক শিক্ষা রয়েছে। ক্ষুধা দারিদ্র্যের সাথে আমরা যুদ্ধ করছি, মানবিক শিক্ষা কি করে ক্ষুধা দারিদ্র্য দূর করবে বলে তারা বলেছে যে আমাদের দেশে প্রতিনিয়ত 22 লক্ষ লোক শ্রমবাজারে প্রবেশ করছে। কতজন লোক সেই শ্রমবাজারে প্রবেশ করে তাদের কর্মের সংস্থান করতে পারছে এবং যে কারণে আজকে হত্যাকাণ্ড, খুন খারাপি সবকিছু বলা হচ্ছে, সবকিছু কিন্তু ঘটছে আমাদের এই কর্মের সংস্থানের জন্য, বেকারের জন্য। এবং সেটি যদি আমরা দূর করতে না পারি তাহলে কিন্তু আমরা কোনোদিনই আমাদের বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর অবস্থানে নিতে পারবো না। আমরা একটা বিষয় রেমিটেন্সের কথা বলেছে বোধ যে কোনো একজন বক্তা, আমাদের একটা বিষয় কিন্তু ভাববার এখন জায়গা তৈরি হয়েছে। আমরা কি সবসময় অমর্যাদা করে জাতি হিসেবে থাকবো? বিদেশ থেকে আমাদের কর্মীরা অর্থ প্রেরণ করবে, সেটা নিয়ে আমরা গর্ব করব? আমরা কি মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে পারবো না? সেই অবস্থানে কি আমরা তৈরি হতে পারবো না? সে জায়গায় কিন্তু আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের স্বপ্ন কিন্তু আর বড় জায়গায় আমরা অবস্থান করতে হবে। আমরা দেখেছি মাত্র কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রয়াত প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান ইউ। সিঙ্গাপুর কিন্তু কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে সেখানে স্বাধীন হয়নি, একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপটাকে কিভাবে সেখানকার মানুষের জন্য বাসযোগ্য করে তুলেছেন, অর্থনৈতিক স্বাবলম্বী করেছেন, পৃথিবীতে একটা শ্রেষ্ঠ দেশে তালিকাভুক্ত করে নিয়ে আসতে পেরেছেন। এবং সেই কারণের জন্যই আমরা সেই লি কুয়ান ইউ বলি, মাহাতির মোহাম্মদ বলি, আমাদেরকে একজন মাহাতির মোহাম্মদ, একজন লি কুয়ান ইউ দরকার আছে। আমাদেরকে অনেক সময় যে অনেক ভালো কাজের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, জনপ্রিয় সরকারকে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু দেশের ভালো ভাবতে হয়। এবং আমরা মনে করি আজকের এই বিতার্কিকরা যারা দুপক্ষ থেকে এখানে এসছে তারা প্রত্যেকেই আমাদের এই বাংলাদেশকে ভাবছে, বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন দেখছে। কারণ যতদিন তাদের হাতে আমাদের দেশ থাকবে ততদিন এই দেশের পথ হারাবে না। আমাদের সেই বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত অতিথি, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় আপা প্রফেসর ইফফাত তারা নার্গিস। আমি আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় ব্র্যাক আয়োজিত ক্ষুদে শিক্ষার্থীদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। ব্যবহারিক শিক্ষা যেমন আমার দেশকে অনেক অনেক উপরে নিয়ে যাবে, তেমনি একজন মানুষের মানবিক শিক্ষাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি আমার সহপাঠীর পাশে বসে থাকব আর সেই সহপাঠীকেই একসাথে পড়বো আর তাকে কোনো কারণে বাকবিতণ্ডা হলে তাকে খুন করে ফেলবো, এই বোধটুকু চেতনার ভিত্তিতে তার মাঝে না দেয়া হয় মানবিক চেতনাগুলি, তাহলে কিন্তু দেশ ওই শুধু ব্যবহারিক শিক্ষা শিক্ষিত হয়ে এগিয়ে যেতে পারবে না, আবার অন্য জায়গায় চলে যাবে। তো দুটো বিষয়ই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেমন ছোটবেলায় শিখেছিলাম যে আমাদের সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, এই বিষয়গুলি একেবারে ছোট বয়স থেকে যদি আমরা আমাদের শিক্ষার মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু ছেলে মেয়েদেরকে আমরা অন্য অন্য শিক্ষায় শিক্ষিত করছি ঠিকই, তারা অনেক টেকনিক্যাল হাইলি টেকনিক্যাল অ্যাটিটিউডের ছেলে মেয়ে হচ্ছে এখন, কিন্তু তারা তাদের মানবিক মূল্যবোধগুলি কি অনেকটাই চলে যাচ্ছে। কেননা ঘরে একজন অতিথি আসলে ও আমার মেয়ে আসেই না, ওই যে কম্পিউটারে বসে রয়েছে, এটা কিন্তু আমাদের জন্য নিশ্চয়ই এটি কাঙ্ক্ষিত বিষয় নয়। এই বিষয়গুলি আমার মনে হয় আরও সহ অবস্থান আমাদের দরকার। এই দুই দল অসাধারণ বলেছে, তাতে কোনো সন্দেহ, তারা যে অবস্থানে কথা বলেছে মনে হচ্ছে তারাই বোধহয় সঠিক বলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্র্যাক এবং এটিএন বাংলা এবং কিরণ সাহেবকেও আমি অনেক ধন্যবাদ জানাই। নারীরা এগিয়ে যাবে এই ব্যবহারিক শিক্ষার মাধ্যমে এবং দেশকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাও, তোমাদেরকে আমি দেখতে চাই সেই অবস্থানে, আমি তোমাদের সাথে রয়েছি। ধন্যবাদ। আমাদের এই ব্র্যাকের এই সার্বিক যে কার্যক্রম, বিশেষ করে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটি এগিয়ে নেওয়ার জন্য যে নিরলসভাবে পর্দার আড়াল থেকে কাজ করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির সম্মানিত পরিচালক ডক্টর শফিকুল ইসলামকে এবার আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য।
আজকের বিচারকরা খুব কঠিন একটা অবস্থানে পড়েছেন, কারণ দুই দল এতটাই যুক্তি তর্কে নির্ভরশীল ছিল যে কঠিন কাজটি সহজ হবে না, অত্যন্ত কঠিন। আমার কাছে আরো ভালো লাগছে যে আজকে এখানে যারা বিতর্ক করছে তারা শহরের কোনো বিদ্যালয় নয়। বাংলাদেশে বিদ্যালয় আছে মাধ্যমিক স্তরে প্রায় 20,000। তা আমরা যদি সেই দিক থেকে তাকাই তাহলে কিন্তু সেই সংখ্যাটি খুব বড় নয়। এখন আমি আশা করব যে সেই দিনটিও হয়তো বহু দূরে নয় যে আমাদের শিক্ষা কার্যক্রমে বিতর্ক সুসংগঠিত একটি অধ্যায় হবে। 20,000 বিদ্যালয়ের প্রত্যেকটিতে সাধারণ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিতর্ক সংগঠিত হবে এবং অধিকাংশ শিক্ষার্থী সেটাতে অংশগ্রহণ করবে। তাইলে আমরা তৈরি করতে পারবো যুক্তি তর্কে শুধু উৎকর্ষ নয়, বিশ্বাসী সুনাগরিক, শিক্ষিত নাগরিক। আমাদের দেশের শিক্ষার যে সার্বিক চিত্র সেটা হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং আমরা দেশও আগাচ্ছি। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সম্প্রতি কিছু আলোচনা হচ্ছে, দৃষ্টি তার প্রতি একটু একটু করে বাড়ছে। আর উচ্চশিক্ষা নিয়ে কিন্তু আমরা তেমন উচ্চবাচ্য করছি না। আজকে যারা উন্নত দেশ বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া, তারা কিন্তু শিক্ষা খাতে যে বিনিয়োগ করেছে তার একটি উল্লেখযোগ্য অংশ করেছে উচ্চশিক্ষা খাতে। তো উচ্চশিক্ষা খাতে বিনিয়োগটি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত যুক্তিতর্ক নির্ভর মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি তৈরি করতে হয়, ব্যবহারিক শিক্ষার সাথে যার মানবিক গুণাবলী থাকবে, এরকম একটি সম্পূর্ণ মানুষ যদি তৈরি করতে হয়, সেই জন্য কিন্তু কয়েক বৎসরের শিক্ষা কার্যক্রমে তাদের অংশ নেওয়া জরুরি। আমরা আমাদের স্বপ্ন কিন্তু আসলে মধ্য আয়ের দেশে যাওয়া নয়। আমাদের স্বপ্ন একটা উন্নত জাতি, একটা উচ্চ মানের দেশ তৈরি করা। এমনটি আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলামকে, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক। আসলে বাংলাদেশে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদেরকে কিন্তু এখন নানা জায়গার মধ্যে আমাদের ভাবতে হবে, যেটি ডক্টর শফিক স্যার খানিক আগে বলেছেন। আমরা কিন্তু ভাবতে হবে যে আমরা সবাই দ্য সেম গোট, আমরা একই জায়গার যাত্রী। আমরা রাজনীতির ক্ষেত্রে সহিংসতা, প্রতিহিংসা এগুলি সব মুক্ত হয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদদের শুধুমাত্র যে আমরা রাজনীতিকে ভালো করবো সেই চুক্তি করলে হবে না, আমাদের একটা সামাজিক চুক্তির মধ্যে তাদের আসতে হবে। তাহলে কিন্তু আমাদের আজকের যে বিষয়, ব্যবহারিক শিক্ষা, মানবিক শিক্ষা, সব শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ব্র্যাকের আয়োজনে সারা বাংলাদেশের 2000 সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে 72,000 শিক্ষার্থীরা যেখানে তাদের তর্কযুদ্ধে মেতেছিল, তার মধ্য থেকে সেমিফাইনাল প্রতিযোগিতার ফলাফলে আমি আসছি। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল দিয়েছে। এতে আমরা আজকে দেখতে পাচ্ছি এই প্রতিযোগিতায় বিজয় লাভ করেছে তারা হচ্ছে প্রতিযোগিতার বিপক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয়। কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে এই কারণের জন্য যে এই প্রতিযোগিতায় মনে হচ্ছে যে সম্মানিত বিচারকরা সব দিকে দৃষ্টি রেখেছেন এবং তাদের দৃষ্টির প্রখরতা এবং সুবিচারে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে পক্ষ দলের দলনেতা ফারজানা আক্তার সাথী। সাথীও তার দলকে অভিনন্দন জানাই। আরো অভিনন্দন জানাই প্রতিযোগিতার বিজয়ী দল আগ্রান উচ্চ বিদ্যালয়কে, প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ব্র্যাক আয়োজিত 2000 স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 72,000 শিক্ষার্থীর মধ্য থেকে এই প্রতিযোগিতার সেমিফাইনাল দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো বিতর্ক বিকাশ এখানেই শেষ করছি।